বিক্রি হবে না রাষ্ট্রায়ত্ত পাটকল, 3 থেকে 4 মাসের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে চালু করার ঘোষণা। এক মাসে কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। রাজধানীর বাজারে চড়া সবজির দাম। 2 মাসের মধ্যে প্রণোদনা প্যাকেজের অর্থ বিতরণ করতে হবে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ। রাজধানীর 23 পশুর হাটের মধ্যে 10টি রেড জোনে ঘনবসতিতে হাট চান না অনেক কাউন্সিলর। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি জহিরুল ইসলাম। এবার জানাবো বিস্তারিত। বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল বিক্রি করা হবে না, অংশীদারি ভিত্তিতে আবারও চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আবারও পাটকল চালু করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। পাটকল বন্ধ ও শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তারা। বেসরকারি খাতের পাটকলগুলো লাভ দেখাতে পারলেও সরকারি মিলগুলো বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে। 48 বছরে পাটকলের ক্ষতি প্রায় 10,674 কোটি টাকা। এমন অবস্থায় শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের ঘোষণা দেয় সরকার। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিলেও বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবি ওঠে শ্রমিকদের পক্ষ থেকে। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, জুন মাসের বেতন এ সপ্তাহে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়াও শ্রমিকদের মোট পাওনার অর্ধেক নগদ টাকা ও অর্ধেক সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হবে। রানিং মাসের মাইনেটি এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আরও 2 মাস নোটিশ পিরিয়ড আছে, সেই 2 মাস নোটিশ পিরিয়ড তারপরের মাসে প্রথম সপ্তাহে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তারপরে তো আপনাদের বাজেট ক্লিয়ারেন্স হবে। সেই বাজেট ক্লিয়ারেন্স হলে এরপরে আপনাদের এর মধ্যে তিনি বলেছেন 3 দিনের মধ্যে সমস্ত লিস্ট করতে। এর মধ্যে আপনারা জেনে যাবেন কে কত পাচ্ছেন না পাচ্ছেন, সেটা আপনারা অবগত হবেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, শ্রমিক কল্যাণ ও পাটের সুদিন ফেরাতেই আপাতত পাট কল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 থেকে 4 মাসের মধ্যে পিপিপি প্রকল্পের আওতায় আবারও পাটকল চালু করা হবে বলে জানান তিনি। আজকের এই পাটকল বন্ধ হয়ে গেলেও আমি মনে করি 3 থেকে 4 মাসের মধ্যে এটা পিপিপিতে এটা নতুন করে আবার এর যাত্রা শুরু হবে, অথবা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, অথবা লিজ দেওয়ার ভিত্তিতে। শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য ব্যাংক হিসাব নম্বর অবিলম্বে বিজিএমসিকে জানানোর অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে। ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিজিএমসির কাছে আপনার নম্বর পাঠান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, শ্রমিকদের বেতনের ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলেছেন? দেখুন, আজকে যেমনটি বলছিলেন বস্ত্র এবং পাট মন্ত্রী, তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন যে শ্রমিকদেরকে যেই প্রায় 25,000 শ্রমিকদেরকে যেই সরকারিভাবে যেই ছুটি দেওয়া হয়েছে বা অবসরে যা পাঠানো হয়েছে, সেটিকে কিন্তু তারা 3 মাসের বেতন তারা দিবেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই সেটি 2 ভাগে তারা কিন্তু পাবেন। প্রথমটি তারা তাদের অ্যাকাউন্টে চলে যাবে, যেখানে তারা সেই টাকাটি নগদ তুলতে পারবে, এবং আরেকটি অংশ কিন্তু অর্ধেক অংশ কিন্তু সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু জুন মাসের যে বেতনটি, সেটি কিন্তু এই সপ্তাহের মধ্যে, মানে আগামী রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, এবং বাকি যেই টাকা সেটি কিন্তু সঞ্চয়পত্রের মাধ্যমে সেই টাকাটি দেওয়া হবে। সেই ক্ষেত্রে 3 মাস পরে যদি কেউ টাকা তুলতে চান, তাহলে কিন্তু সঞ্চয়পত্রের উপর তারা একটু লভ্যাংশ তারা কিন্তু পাবে, এবং সেই ক্ষেত্রে 5,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু এটিকে 5,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যাতে যেই সকল শ্রমিকরা চাকরিচ্যুত হচ্ছেন তারা যাতে সেই টাকাটা ঠিক মতো পান। এবং এই যে বরাদ্দকৃত টাকা, সেটি কিন্তু মাঝখানে কোনো ভায়া থাকবে না, সরাসরি তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা দেওয়া হবে, এবং সেই ক্ষেত্রে পুরোপুরি স্বচ্ছতা থাকবে বলে কিন্তু বস্ত্র এবং পাট মন্ত্রী একেবারে নিশ্চিত করেছেন। খালেদ, বিষয়টা হয়তো অন্যরকম হওয়ার কথা ছিল। বেসরকারি খাতের পাটকলগুলো লাভ দেখাতে পারলেও সরকারি মিলগুলো বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে। সরকার এ বিষয়ে কি বলছে?
দেখছিলাম যে গত ৪৮ বছরে প্রায় ১১,০০০ কোটি টাকা কিন্তু লোকসান হয়েছে এই মাত্র ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলে। অন্যদিকে কিন্তু প্রায় ৩০০টি বেসরকারি পাটকল রয়েছে, সেগুলো কিন্তু প্রতিটি লাভের মুখ দেখছে। এর মূল কারণটি কিন্তু আজকের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন যে আমাদের সরকারি যে সকল পাটকল রয়েছে সেগুলো প্রায় প্রত্যেকটিতেই কিন্তু প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরাতন মেশিন রয়েছে। সেই মেশিনগুলো উৎপাদন ক্ষমতা খুবই কম, সেই মেশিনগুলোকে পাল্টানো হবে, যেহেতু সরকারি প্রত্যেকটি কাজে বেশ কিছু প্রোটোকল বা বেশ কিছু নিয়ম নীতি মেনে সেগুলো করতে, সেই ক্ষেত্রে এই যে উদ্যোগগুলি সেগুলো আসলে কখনোই নেওয়া হয়নি। মন্ত্রীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই উদ্যোগটি নেওয়ার কারণে আপাতত ৩ থেকে ৪ মাসের জন্য এই পাটকলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ৩ থেকে ৪ মাস পর নতুন মেশিনের যোগ করে, নতুন প্রযুক্তি যোগ করে তারা কিন্তু এই পাটকলগুলো আবার চালু করবেন। তাহলে হয়তো যে লোকসানগুলো হয়েছে বা পরবর্তী সময় যে লোকসানগুলো চালু করা হয় তাহলে হয়তো এই লোকসানগুলো হবে না। এখানে একটি বিষয় কিন্তু বলে রাখা দরকার যে ২৫,০০০ শ্রমিককে আসলে ছাঁটাই করা হয়েছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নতুন পাটকলগুলো চালু হওয়ার পরে বা নতুন প্রযুক্তির সাথে চালু হওয়ার পরে তাদেরকেই কি নিয়োগ দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের মধ্যে একটি অসন্তোষ রয়েই গেছে যে ৩ থেকে ৪ মাস পর যদি আবার চালু হয় সেই ক্ষেত্রে তারা কি কাজে আবার যোগদান করতে পারবেন কিনা। এই ২৫,০০০ শ্রমিক ছাড়াও কিন্তু আরও প্রায় ২৫ থেকে ৩০,০০০ শ্রমিক রয়েছেন যারা তালিকাভুক্ত নয়, তারাও কিন্তু এই পাটকলের সঙ্গে জড়িত ছিলেন। তো তাদেরও কি চাকরি পাবেন কি, এবং নতুন মেশিনারিজ আসলে সেই ক্ষেত্রে এই পাটকলগুলোতে নতুন শ্রমিক বা এই যে ৫০-৬০ হাজার লোক কাজ করতেন সেই সমপরিমাণ শ্রমিক লাগবে না, তার থেকে কম শ্রমিক দিয়ে কাজ করা যাবে, সেই বিষয়ে কিন্তু সন্দিহান রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে, মন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে নতুন মেশিনারিজ, নতুন প্রযুক্তি দিয়ে নতুন যদি কাজ করা যায় তাহলে হয়তো অবশ্যই এই যে লাভ বা যে লোকসানটা হয়েছে কয়েক হাজার কোটি, প্রায় ১১,০০০ কোটি টাকা, সেটি হয়তো আর হবে না। লাভের মুখ হয়তো দেখবো রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। খালেদা, আপনাকে ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান। ধানের বাম্পার ফলন হওয়ার পরও বাড়ছে সব ধরনের চালের দাম। গত এক মাসে প্রতি কেজিতে চালের দাম খুচরা বাজারে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি কেজিতে ৫ টাকা বেড়েছে মোটা চালের দাম, আর মিনিকেট চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। করোনায় আয় কমেছে মানুষের, বেকার হয়েছে অনেকেই। এর সঙ্গে যুক্ত হয়েছে চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম। খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৫১ থেকে ৬০ টাকায়, নাজির শাইল কেজিতে ৬০ থেকে ৬২ টাকা, মাঝারি মানের পাইজাম ও লতা ৪২ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে মোটা স্বর্ণা ও ইরিচাল বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৭ টাকায়। করোনা সংকটের মধ্যে চালের বাড়তি দামে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। কিনলাম, আপনাদের সামনে দেখলেন যে আগের তুলনায় ২৫ কেজি চাইলে ১০০ টাকা বেশি, তাতে কেজিতে প্রায় ৪ টাকা বেশি পড়ে কেজি পিছতে। আগে তো এরকম ১৯৫০ বা ২০০০-এর মধ্যে ওই চাউলের বস্তার দাম, আর এখন ওই ২১৫০ এরকমই কিনছি। খুচরা ব্যবসায়ীরা বলছেন আড়তদারদের কাছ থেকে বাড়তি দামে চাল কেনায় বেশি দামে বিক্রি করছেন তারা। ৪-৫ টাকা ৬ টাকা করে বাড়ছে, এটা একমাত্র মেরাদ্দ সিন্ডিকেটের কারণেই বাড়ছে। কারণ এবারকার কোনো বন্যা হয় না, কোনো ধানও নষ্ট হয় না, পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে। ধানগুলো গেল কই, ওরা সম্পূর্ণ সিন্ডিকেট করিয়ে মানে এই দামটা বাড়াইছে। প্রতি কেজিতে মনে করো ৫-৬ টাকা করে বাড়াইছে। সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ছে বলে জানায় আড়তদাররা। আমাদের এখানে যেমন ৮ আনা কম পাওয়া যায়, মোকাবিলা পাওয়া যায়, এখন এইটা ডিফারেন্স হয়ে গেছে। মিল মালিকের বাজার যদি কমাইতে পারে তাহলে বাজার আমাদের এখানে আরও কমবে। মিল মালিকরা যদি না কমে আমাদের তো কমালে পাবো হাত নেই। এখন দেখা যাচ্ছে যে বন্যার একটা পূর্বাভাস আছে। এসব অজুহাতে যদি মিল মালিকরা চালের দাম বাড়া দেয় সেজন্য সরকারের নজরদারি দরকার আছে। যদি নজরদারি করেন ইনশাআল্লাহ আশা করি চালের দাম বাড়বে না। এদিকে খুচরা বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব। কেউ স্টক করতেছে কিনা মিল পর্যায়ে বা ওই ব্যবসায়ী পর্যায়ে সেটা আমরা তদারকি করতেছি, এবং এটা স্ট্রং তদারকির জন্য আমরা মন্ত্রী পরিষদ সচিব স্যারকে লিখছিলাম। সচিব স্যার আবার সকল জেলা প্রশাসককে চিঠি দিয়ে দিচ্ছে। আমি তো দিচ্ছি, তারপরেও আমরা মন্ত্রী পরিষদের মাধ্যমেও ডিসিদেরকে চিঠি দিচ্ছি যে স্টক ভেরিফিকেশন করার জন্য। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বর্তমানে সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ রয়েছে ১২ লাখ মেট্রিক টনের বেশি। এর মধ্যে চালের মজুদ প্রায় ৯.৫ লাখ টন, বাকিটা গম। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। নিত্যপণ্যের বাড়তি দামে চাপের মুখে পড়ছেন ভোক্তারা। তবে আমদানি স্বাভাবিক হওয়ায় কমেছে পেঁয়াজ, রসুনের দাম।
বেগুন, পটল কিংবা ঢেঁড়স কাঁচা বাজারে পাওয়া যাচ্ছে সব সবজি, কিন্তু দাম চড়া। রাজধানীর কাঁচা বাজারগুলোতে গেল সপ্তাহের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম। দামের ঝাল এখনও সবচেয়ে বেশি কাঁচামরিচে, বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে। পটল, ঢেঁড়স, বেগুনের কেজি ৫০ থেকে ৬০ টাকা, আর কাঁচকলার দাম প্রতি পিস ১০ টাকা। টমেটোর কেজি ছুঁয়েছে ১০০ টাকা। তবে দাম বেশি কেন তার কোনো সন্তোষজনক জবাব মেলেনি বিক্রেতাদের কাছে। এই করোনার সময় এমনিতেই তো মানুষের কাছে টাকা পয়সা কম আছে, সেই হিসেবে এই দামে চলাটা খুব কঠিন, বিশেষ করে মধ্যবিত্তের জন্য। দাম বেশি কেন শুধু ব্যাপারীরা জানে, আমরা তো বিক্রিদারি, খুচরা বিক্রি করি। আমরা যেরকম কিনি হয়তো সীমিত ৫ টাকা ১০ টাকা। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় স্বস্তি ফিরেছে দামে। আমদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। দেশি পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪৫ টাকা। মানভেদে রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা, আর আদার কেজি ১১০ থেকে ১৩০ টাকা। মোটামুটি যদি এভাবে যদি আমদানি হইতে থাকে সবসময়, তাহলে পেঁয়াজের উপর কোনো প্রভাব পড়বে না। সামনে কোরবানির ঈদ আছে, তাতেও যদি আমদানি ঠিক থাকে কোনো প্রভাব আসবে না পেঁয়াজের। বাজারে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা ডজনে। ব্রয়লার মুরগির কেজি ১৫০ থেকে ১৬০ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ২ মাসের মধ্যে বেসরকারি খাতের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ বিতরণ শেষ করতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজের সব অর্থ বিতরণের কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে বেশিরভাগ ঋণ চলতি জুলাই মাসের মধ্যেই বিতরণ করতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত শিল্প, সেবা ও কৃষিখাত সহ আয় উৎসারী কর্মকাণ্ড পুনরায় সচল করার জন্য বিভিন্ন ঋণ ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব প্যাকেজ যথাসময়ে বাস্তবায়িত না হলে প্যাকেজ প্রণয়নের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ শূন্য হচ্ছে। বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে আজ ৩ জুলাই। গভর্নরের অবর্তমানে কার্যক্রম পরিচালনা করবেন ডেপুটি গভর্নরেরা। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংকে আজ বিষয়টি জানিয়ে দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে নতুন গভর্নরের যোগদানের আগ পর্যন্ত ব্যাংকের ডেপুটি গভর্নর ১ এস.এম. মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর ২ আহমেদ জামাল নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরে নিয়োগপ্রাপ্ত গভর্নরকে ২ ডেপুটি গভর্নর গুরুত্বপূর্ণ বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। এদিকে বর্তমান গভর্নর ফজলে কবিরকে বহাল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বর্তমান বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করতে চলতি বছরের ৮ জুন মন্ত্রিপরিষদে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। সংশোধনীটি ২৯ জুন সংসদের নোটিশে আনা হলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত না হওয়ায় কার্যকর হয়নি। সংসদের অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। করোনার প্রভাবে অর্থনীতিতে যখন নেতিবাচক অবস্থা, তখন সুখবর এলো রেমিটেন্সে। জুন মাসে এসেছে $১৮৩ কোটি রেমিটেন্স, যা একক মাস হিসেবে দেশের রেমিটেন্স প্রবাহের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২০১৯-২০ অর্থবছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ছাড়িয়েছে $৩৬ বিলিয়ন মাইলফলক। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $৩,৬১৪ কোটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে ১৫,০০০ কোটি টাকা রেমিটেন্স বেশি এসেছে। গেল বছর রেমিটেন্সের ওপর ২% প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়তে থাকে। জুনে যেটা আসছে, তাই না, এটা তো আপনার হলো কি যে এই প্রণোদনাটা তো গভর্নমেন্টের কাজ করেছে ভালো। আর একটা হলো যে এই মানে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা কিছু আছে, বেশ কিছু নীতি সহায়তা সার্কুলার জারি করেছে, এটা একটা আছে এই কোভিড বিরাজমান পরিস্থিতি। মার্চ, এপ্রিল, মে করোনার কারণে বোধহয় এই ৩ মাসে রেমিটেন্স কমে আসছে। জুনে আবার সেটা বেড়ে গেছে এবং জুনে বাড়ার ফলে আমরা ১৮ বিলিয়ন পার হতে পেরেছি। এই ৩ মাস যদি না কমতো, অর্থ বছরের বাকি ৯ মাসেই রেমিটেন্স বেড়েছিল আমাদের $২০ বিলিয়ন বেশি, কিন্তু আমরা আশা করছিলাম।
আগামী মাস থেকে আরেকটু ভালো বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। রাজধানীতে এবার 23টি পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে 10টি রেড জোনে অবস্থিত করোনার উচ্চ ঝুঁকি এলাকায়। করোনা সতর্কতায় ঘনবসতি এলাকায় হাট বসানোর বিপক্ষে অনেক কাউন্সিলর। উত্তর ঢাকার মেয়র ইতিবাচক আশ্বাস দিলেও ঘোষণা আসেনি দক্ষিণ সিটি থেকে। রাজধানীর উত্তর সিটির তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ। প্রতি বছরের মতো এবারও এই মাঠে পশুর হাটের দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্তমানে এই এলাকায় করোনা আক্রান্ত 340 জন, 1.5 মাস আগেও যে সংখ্যা ছিল 98 জন। আরেকটি পশুর হাট বসছে দক্ষিণ সিটির শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে। 1.5 মাসে এখানে রোগী বেড়েছে 50 জন। ঢাকা উত্তরের মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, আফতাবনগরে বেশি করোনা রোগী থাকা সত্ত্বেও হাট ইজারা দেওয়া হচ্ছে। অন্যদিকে দক্ষিণের লালবাগ, হাজারীবাগ, কমলাপুর, যাত্রাবাড়ি, খিলগয়ে বসছে পশুর হাট। অনেক কাউন্সিলর মনে করছেন করোনার এই পরিস্থিতিতে পশুর হাট বসানো ঝুঁকিপূর্ণ। সারা ঢাকা শহর অনেক জায়গা থেকে লোকজন আসবে। এখন এখানে রাস্তা থাকবে কয়েকটা হাটে ঢোকার, কয়েকটা বেরোনোর। এখানে স্বাস্থ্যবিধি মোতাবেক কীভাবে মেনটেন করব আমরা, অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু সন্দিহান, আমি শঙ্কিত। এখন এমনি একটু ঝুঁকির সময় মনে করি আমি। তারপরেও যেহেতু মুসলমানদের ধর্মীয় বিষয়, এই হাটে ঢোকার পূর্বে কয়েকটা গেট থাকবে। এই গেটে আমরা লিফলেট, ব্যানার, ফেস্টুন লাগিয়ে দেবো, মাস্ক পরা ছাড়া কেউ যাতে হাটে ঢুকতে না পারে। ঢাকা উত্তরে 9টি হাটের ইজারা দেওয়া হচ্ছে। এর মধ্যে তেজগাঁও, উত্তরা ও আফতাবনগর আবাসিক এলাকায় হাট বাতিলের কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে দক্ষিণে বসছে 14টি হাট। আমরা চাচ্ছি তেজগাঁতে হাটটা না করার জন্য, আফতাবনগরে আমি চাচ্ছি যে হাটটা যেন না করা যায়। সুতরাং অবশ্যই এই হাট থেকে কিন্তু একটা ইনকাম আসে, কিন্তু আমি চিন্তা করছি ইনকামের দিকে আমি চিন্তা করব না। আমি চিন্তা করব হাটটাকে যতটুকু কমায় মানুষকে সুবিধা দেওয়া যায়, প্লাস অনলাইনের মাধ্যমেও গরু বিক্রি করা যায় কি না যায় সেই ব্যাপারেও কিন্তু আমরা অলরেডি মাথার মধ্যে আমরা চিন্তা শুরু করেছি। আমরা সেখানে নির্ধারিত গোলাকার আমরা বৃত্ত করে দিব, যাতে করে ক্রেতা বিক্রেতার মধ্যে যেন একটা দূরত্ব বজায় থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে হাট বসালে করোনা সংক্রমণ বাড়তে পারে। অনলাইন বা বিকল্প মাধ্যমে পশু কেনাকাটার বিষয়ে জোর দেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংকটে 3 মাসে কোটি টাকা লোকসানের দাবি বগুড়ার ফুল চাষিদের। তবে অবসরে বেড়েছে ফলজ ও বনজ গাছের চাহিদা। সেই সঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বেড়েছে সবুজায়ন। বিয়ে, জন্মদিন কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য বগুড়ায় ফুলের দোকানগুলোতে থাকে ভিড়। কিন্তু করোনার এই সময়ে ঘরোয়া অনুষ্ঠানেও চাহিদা কমায় তাতে উঠছে না খরচের টাকা। জেলায় ফুল চাষ করেন প্রায় 30 জন চাষি। তারা বলছেন বিক্রি না থাকলেও পরিচর্যা বন্ধ রাখা যায় না। এতে প্রতি মাসে এক একজন চাষির খরচ হয় 40,000 টাকা পর্যন্ত। লেবার এবং অন্যান্য সব মিলে প্রায় 40-45 হাজার টাকা প্রতি মাসে। এটা কোনো কিছু না করলে, শুধু খুললেই খরচ হবে। এটার যদি সরকার একটু নজর দিত যে আমাদের ফুলগুলো বাইরে পাঠাবো, এটার সহযোগিতাটা যদি আমরা পাইতাম তাহলে আমরা আরও ভালো করতে পারতাম। ফুল বিক্রি কমলেও কদর বেড়েছে ফলদ ও বনজ গাছের। সাধারণ ছুটির মাঝে অনেকেই কাটিয়েছেন বাগান করে। এতে ছোট ও মাঝারি নার্সারিগুলো দেখেছে লাভের মুখ। বাইরের লোকজন কম আসতে পারছে, ব্যাপারীরা তো খুচরা চাহিদা একটু বেশি, এজন্য আমরা খুচরা সেল দিচ্ছি বেশি, পাইকারি একটু কম। ধরেন কোনোদিন 200 যাচ্ছে, 300 যাচ্ছে, 400 এরকম। মানে কাস্টমারের উপর ডিপেন্ডস করে যে আসলে কীরকম বিক্রি বা সেল হবে। জেলায় মে মাসে 478 ও জুনে 436 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে প্রকৃতিও সেজেছে নবরূপে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।